গুরু বামদেব অর্থাৎ বামাচরণ চট্টোপাধ্যায়ের সংসারের ব্যাপারে কোনো রকমই মন ছিল। সাংসারিক লোকেরা তাকে নির্বোধ হাউড়ে বলত। তার সংসার ধর্ম বা সাংসারিক যে ক্রিয়াগুলো থাকে, সেই হিসেব নিকাশি হোক, বাজার হোক বা বিভিন্ন ব্যাপারে, সেই সংসারের ব্যাপারে তার কোনো মত ছিল। এমনকি তার খেলার যখন ইচ্ছে হতো, সে বিভিন্ন ঘর থেকে বিগ্রহ নিয়ে যেত। সেই বিগ্রহ নিয়ে নদীর পাড়ে সে পুজো করত এবং খেলা করত, অর্থাৎ খেলার ছলেই পুজো করত। খেলা শেষ হয়ে যাবার পর কোন বিগ্রহ কোথায় গেল কারুর কোনো তার কোনো খেয়াল থাকতো না। তো বালক বয়সে এই ঘটনা তিনি ঘটিয়েছিলেন। কারুর বাড়ি যদি বিগ্রহ না পাওয়া যেত তাহলে খোঁজ করতো সেই বামাচরণে, আর তার কপালে যুক্ত লাঞ্ছনা, গঞ্জনা আর মার। এমনই একটা বিশেষ কাহিনী আপনাদেরকে বলবো, যে বামাচরণ চট্টোপাধ্যায়ের এই বিগ্রহ চুরি নিয়ে তার জীবনের একটা বড় ইতিহাস আপনাদের সামনে আগামী দিন আমি বলবো। অনেকেই কিছুটা কিছু জানেন, কারো বিস্তারিত জানেন। বলে রাখি একটা কথা, বামাচরণ চট্টোপাধ্যায় তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর উচ্চ শিক্ষার জন্য তিনি আর তার পড়া হয়নি। তার কারণ তার সংসারে অভাব অনটন ছিল। সেই অভাব অনটনের কারণেই কিন্তু তার আর উচ্চ বিদ্যা লাভ বা উচ্চ বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয়নি বামাচরণ। ফলে তার তখন একটাই কাজ ছিল খেলাধুলা করা, এবং সে তখন তার পিতার সংসার, সর্বানন্দ চট্টোপাধ্যায় সংসার তখন বড় হয়েছে। তখন অভাব অনটন একটু সংসারে শুরু। সেই অভাব অনটন শুরু হওয়ার জন্য বামাচরণের পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় গানের দল তৈরি করেন। এই গানের দল যে তৈরি করেন, অর্থাৎ নাটকের বা যাত্রারও বলতে পারেন, একটা দল তৈরি করেন, যেখানে রামলীলা বা শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলা অভিনয় করে দেখাতো বামাচরণ চট্টোপাধ্যায়, আর তার সঙ্গে সঙ্গ দিত তার ছোট ভাই রামচন্দ্র। রামচন্দ্র ছিলেন সুগায়ক, এবং বামাচরণও কিন্তু গান গাইতে পারতেন খুব ভালো। অল্প বয়স থেকে রামায়ণ এবং মহাভারত পড়ার পর ঋষি বাল্মীকি এবং এই রামায়ণ তিনি যে অধ্যয়ন করেছিলেন, রামের বনবাস যে নাটকটি হয় তারাপীঠ মায়ের মন্দির, এইটা থেকে তার শুরু। এই আগেই আমি এই নাটকের আগের অংশটা আপনাদেরকে আগের এপিসোডে বলেছি, যে বামাচরণ মায়ের সেই শোকাতোরা মূর্তি দেখে সে তখন কঠোর হয়ে পড়ে এবং সে ধ্যানমগ্ন হয়ে পড়ে। অচিরেই তার মা রাজকুমারী দেবী আটলা গ্রাম থেকে দৌড়ে এসে তাকে কোলের মধ্যে নিয়ে তারা যেই বলে উঠল, তখন বামাচরণের জ্ঞান। এই যে কাহিনী, তার ছোট্ট বয়স থেকে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস। আমরা ভগবানকে দেখে ভয় পাই। আমরা যে থালায় খাই, সেই থালার সাইজ হয় বড়, আর আমাদের যারা প্রত্যেকের বাড়িতে বিগ্রহ রয়েছে, তারা ঈশ্বর নিবেদন করেন, তাদের প্রত্যেকের থালা হয় একটু ছোট সাইজ। ঈশ্বরের ভোগে কোনো কিছু ঠেকা ছোঁয়া যাবে না, এটাও অনেকে দেন। কেউ বাতাসা দিয়ে জল দেন, কেউ নকুলদানা দিয়ে জল দেন, কিন্তু আমরা পেট পুড়ে অন্নভোগ গ্রহণ করি, নানা রকম সবজি, মাছ, মাংস ইত্যাদি। সেক্ষেত্রে বামাচরণ সেই সময় থেকে সে মায়ের এত আপনার হয়ে গেছিল যে তারা মাকে সে নিজে বড় মা বলত।
অর্থাৎ নিজের মা বলেই মনে করত, আর নিজের গর্ভধারিণীকে ছোট মা বলত। সেই বাল্মীকি রামায়ণ পড়তে পড়তে তার রামচন্দ্রের সমস্ত কিছু অধ্যয়ন করা হয়। এমনকি শ্রী রামচন্দ্রের যে মা দুর্গার অকাল বোধন করেছিলেন, সেই 108টা পদ্ম ফুল, সেই ঘটনা যেটা আমরা শুনি পুরাণ মতে, এই রামায়ণ পুরাণে যে 108টি মধ্যে মা দেবী দুর্গা একটি সরিয়ে রেখেছিলেন। রামচন্দ্র কি করেছিলেন? নিজের তীর দিয়ে নিজের চোখটিকে, কারণ তার চোখ ছিল নীল রঙের, নীল পদ্ম, সেইটিকে তিনি বের করে আনতেন। এই বামাচরণও সেই রামের বনবাস চরিত্রে সেই তীরটাও তার দিকে নিয়ে। আমি আগে কলার বন্ধুকে দেখে নিচ্ছি, তারপর আসবো আরেকটু আলোচনা। জয় মাতা। জয় মাতা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি দাদা। গড়িয়া থেকে বলছেন, বলুন। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাইছি দাদা। মেয়ের নাম কি মা? মেয়ের নাম কাজল মন্ডল। কাজল মন্ডল। আর আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম মৌসুমী। আচ্ছা, বলুন। মৌসুমী মন্ডল, বলুন বলুন। মেয়ের জন্ম তারিখ বলুন। জন্ম হচ্ছে 2 ফেব্রুয়ারি। আচ্ছা, 2004। 2004। এখন 2023, 19 বছর বয়স। বলুন। হ্যাঁ, টাইমটা বলুন। টাইম হচ্ছে সকাল 5:05। 5:05। জন্মস্থান কি কলকাতা? কলকাতা। কলকাতা। সোমবার জন্মবার তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার জন্ম। এখানে যেটা দেখতে পাচ্ছি মা, ধনু লগ্ন এবং বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম মেয়ে। জানো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরোটাই জানো না শুধু রাশিটা জানো মেয়ের? না, রাশিটাই জানো। আচ্ছা, মেয়ে এখন করছে কি? ও তো ইঞ্জিনিয়ারিং হওয়ার হরস্কোপ। তো কি পড়ছে মেয়ে? মেয়ে তো গ্র্যাজুয়েশন করছে, কিছু করছে না, একটু ডিস্টার্ব হয়ে গেছে, ওই জন্য জানতে চাইছি কেন এরকম হচ্ছে। আচ্ছা, কি ডিস্টার্ব হয়েছে সেটা বলতে হবে আমাকে, একটু খুলে বলো মা। টিভির সময় খুব কম থাকে তো। হ্যাঁ হ্যাঁ। কি সমস্যাটা হয়েছে মেয়ের? মেয়ের সমস্যাটা কি হচ্ছে, পড়াশোনাতে একটু মন নেই চাইছে, কি কেন এরকম হলো সেটাই জানতে চাইছি। আচ্ছা, কেন এটা হঠাৎ করে হলো? বলছে না। ঠিক আছে, এবার আমি বলছি মা। বেশ, বুঝতে পেরেছি। এখানে রাহুর মহাদশা দিয়ে তোমার মেয়ে যাচ্ছে। গোচরকালীন যদি বিচার করা যায় তাহলে লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে রাহু অবস্থান করছে, এবং জন্ম ছককালীন সেই রাহু অবস্থান করছে পঞ্চম ভাবে মঙ্গল যুক্ত অবস্থায়। মেয়ের মাথা গরম এবং খুব রাগী, তাই তো? পঞ্চম ভাবে রাহু মঙ্গল অবস্থান করাতে এবং রাহুর মহাদশাতে চন্দ্রের অন্তর্দশা আসাতে এই যে একটা প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা মেয়ের রয়েছে। সেই প্রেম সম্পর্কে জড়িয়ে পড়া থেকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাওয়াও একটা রয়েছে তার হরস্কোপে। একাদশ ভাবে কেতু এবং লগ্নস্থ বুধ, সপ্তম ভাবে শনি বক্রী অবস্থায় থাকাতে বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে সুখকর সমস্যা মানে আসবে বলে মনে হয় না, কারণ বিবাহিত জীবনটা খুব একটা সুখের হবে না। ষষ্ঠ ভাবে চন্দ্র অবস্থান করাতে এবং চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাবে লগ্ন অবস্থান করাতে রাগ জেদটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। এই রাগ জেদের কারণে কিন্তু একটু নার্ভের সমস্যা, এইরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন? এইগুলোর দিকে একটু সাবধানে থাকতে হবে। তৃতীয় শুক্র এবং দ্বিতীয় রবি অবস্থান করছে। মাঝে মধ্যে ভালো ভালো কথাবার্তা বলে, কিন্তু খুব একটাও যে সবসময় ভালো বলছে তা নয়, মাঝে মধ্যে কর্কশ কথাবার্তা বলে, স্ট্রেট কাট লোককে বলে দেয়, লোকের কাছে খারাপ হয়ে যায়। এটা প্রেম ঘটিত কারণে একটা সমস্যা রয়েছে মা। আর এখন যে সময়টা যাচ্ছে মেয়ের কিন্তু বিবাহের যোগ চলছে অল্প বয়স থেকেই, ঠিক আছে? সুতরাং এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করবে। 2023 সাল থেকে একটু খারাপ সময়, ভালো ওর 22 সাল থেকে খারাপ শুরু হয়েছিল, আর 2019 সালেও একটা সমস্যা, কিন্তু বয়সটা অল্প থাকাতে ওই সমস্যাটা আসবে না। ওভারঅল দেখা যাচ্ছে 2000 এই যে সময়টা যাচ্ছে 2026 অব্দি মেয়ের খুব একটা যে ভালো হবে তা নয়। কোন লাইন নিয়ে পড়াশোনা করছে? আমি তো প্রথমেই জন্ম ছক অনুযায়ী দেখে বললাম মেয়ে কি ইঞ্জিনিয়ার, একটাই কথা বলেছি, বলিনি? হ্যাঁ, বলেছি।
এটাই একটা জিনিস ভালো, ওর হরোস্কোপ অনুযায়ী দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ছক, কিন্তু এই জায়গাটা একটু ধাক্কা খাবে, একদম সরাসরি বলে দিলাম। এই জায়গায় পড়াশোনাটাও হ্যাম্পার হতে পারে, একটা সমস্যা আসবে, সেটা টিভিতে সবসময় বলতে পারি না মা। এখন এই ব্যাপারে যদি সেই রকম সমস্যাটা গুরুতর হয়, তাহলে একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে নেওয়াটা ভালো, কেমন? জয় মাতা। যারা সরাসরি ফোন করতে চাইছেন সৃষ্টি টিভির পর্দায়, দেখুন দুটি নাম্বার রয়েছে, দুটি বুকিং নাম্বার হচ্ছে 9836955394, 9836396305। 1 জানুয়ারি 1886 সালে পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন। এই ঘটনা 1 জানুয়ারিটা আমরা জানি অনেকেই, কিন্তু 1886 সালটা অনেকে জানি না। সেই জন্য আমার যে সমস্ত অনুষ্ঠানগুলো সৃষ্টি টিভির পর্দায় থাকে, সেগুলো আমি সময়সূচি বলে দিচ্ছি, অনুষ্ঠানগুলো ফলো করবেন। মনি ঋষিদের এবং সাধকদের সমস্ত কিছু কাহিনী, বর্ণনা, তাদের মন্ত্র, তাদের বাণী সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। জয় মা তারা। হ্যাঁ, জয় মাতা স্যার, হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার। বলুন। হ্যাঁ স্যার, বলছি সৌমদীপ বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে সৌম্যদীপ, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ স্যার। জন্ম তারিখ বলুন। 10/3/1996। কত? মার্চের 3 তারিখ। মার্চের 10 তারিখ আছে, 10th মার্চ। হ্যাঁ, 10 মার্চ 1986। 1996। না, 1996। 1996, তাহলে এখন বয়স হলো 27 বছর। টাইমটা বলুন। হ্যাঁ, রাত্রি 9:16 PM। 9টা 16। জন্মস্থান কি মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। এখন বর্তমানে কোথা থেকে বলছেন আপনি? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউন থেকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রবিবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বাবা, তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এটা জানা আছে? এটা বিশাখা নক্ষত্র স্যার। হ্যাঁ, এটা তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র। বিশাখা, হ্যাঁ সরি, বিশাখা নক্ষত্র, ঠিক, বিশাখা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ। বিশাখা নক্ষত্রে জন্ম তোমার, এবং এখানে হচ্ছে তোমার একটু সব দিকে একটু ব্যালেন্সড করে চলতে গিয়ে লোকের কাছে সমস্যা তৈরি হয়। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, আগামী দিন আবার লাইভ অনুষ্ঠানে বামদেবের সম্বন্ধে করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে।